হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে তোমরা শুনতে চলেছ তিনটি ঘটনা, এবং তিনটি ঘটনায় একদম জমজমাট। এবং প্রথম ঘটনাটা খুবই প্যাথেটিক, তার সাথে ভয়ঙ্কর। জেলের মধ্যে ঘটে যাওয়া অদ্ভুত একটি ঘটনা। দ্বিতীয়টাও একটা অবাক করা ঘটনা, এবং তৃতীয়টাও কম কিছু যায় না। তো আজকের তিনটি ঘটনায় একদম জমজমাট হতে চলেছে। তোমরা চুপটি করে বসে পড়ো, সিট বেল্ট বেঁধে নাও, কানে টুক করে হেডফোনটা গুঁজে নাও। এবার আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে। হাই অমিত দা, সরি ফর বিং সো লেট। অ্যাকচুয়ালি বাড়িতে একটা বিয়ের ব্যাপার ছিল। দেন জানোই তো শহরে কি অবস্থা। কিছু মানুষরূপী হিংস্র পশু ঘুরে বেড়াচ্ছে। জাস্টিসের জন্য যতটা যেতে হয় আমরা সেটাই চেষ্টা করছি। তুমিও প্রে করো যাতে সফল হয় সবাই, আরও যাতে বোন দিদিদের এই কষ্টের মধ্যে দিয়ে যেতে না হয়। যাই হোক, আমি একটা ঘটনা শুনেছি আমার পরিচিত এক জেল পুলিশ কর্মী দিদির থেকে। ঘটনাটা হয়েছে দমদমের নাগের বাজারের এরিয়াতে। এক্স্যাক্ট নামটা বললাম না। রাহুল আর শ্রুতি নামে একজন কাপল একটা 1 BHK ফ্ল্যাট রেন্টে ভাড়া নিয়ে থাকত। তাদের মধ্যে ভালোই সম্পর্ক ছিল। তারা দুজনেই জব করত। তাদের একটা কমন ফ্রেন্ড ছিল, তানিয়াদি, যার সাথে বন্ডিং খুবই ভালো ছিল রাহুলদার। প্রথম প্রথম তিনজন একসাথেই ঘোরাফেরা করত, কিন্তু পরের দিকে রাহুলদা আর তানিয়াদি আলাদা দেখা করতে শুরু করল। এটা পরে শ্রুতিদিও কিছুটা আন্দাজ করতে পেরেছিল। একদিন রাহুলদা অনেক লেট করে ফ্ল্যাটে ঢোকে। শ্রুতি অনেক আগেই চলে এসেছে আজকে। রাহুলদা বলল, তোমার কি আজকে হাফ শিফট ছিল নাকি? শ্রুতিদি বলল, কেন? আমার দেরিতে আসলে তোমার খুব সুবিধে হতো বুঝি? এই বলে শ্রুতিদি বেডরুমে চলে গেল। রাহুলদা ফ্রেশ হয়ে চেঞ্জ করে শুতে গেল। আজকে কেউ কারোর সাথে গল্প করছে না। এরকম প্রায় রোজ রাতগুলো এভাবেই কাটছিল। শ্রুতিদি ঠিক করে সে কিছুদিনের মধ্যে ছুটি নিয়ে বাড়ি যাবে। রাহুলদা এমনি সময় বলে, শ্রুতি প্লিজ বেশি দিন থেকো না, তোমায় ছাড়া বাড়িতে একদমই ভালো লাগে না। তাই জন্য শ্রুতিদি 3-4 দিনের মধ্যেই চলে আসত। কিন্তু এইবার রাহুলদা তেমন কিছুই বলল না শ্রুতিদিকে। বলল, সাবধানে যেও। শ্রুতিদি বুঝল রাহুলদার কোনো ভুরুক্ষেপই নেই। যাই হোক, প্রায় 1 সপ্তাহ পর একদিন রাত 10টার দিকে শ্রুতিদি ফ্ল্যাটে ফিরেছে। এই কদিন রাহুলদার সাথে মাত্র 3 কি 4 দিনই কথা হয়েছে শ্রুতিদির। দিদি বেল বাজালো। ডোর ওপেন করল তানিয়াদি। দুজনে ভেতরে ড্রিঙ্ক করছিল। তানিয়াদির পরনে ছিল শ্রুতিদির একটা নাইট কস্টিউম। শ্রুতিদি খুবই শান্তভাবে ঘরে ঢুকল, গল্প করল কোনো রকম রিয়াকশান ছাড়াই। তারপর 1-2 কথায় তাদের শ্রুতিদি আর রাহুলদার মধ্যে খুব অশান্তি হয়। তানিয়াদি বেরিয়ে যেতে চাইলে শ্রুতিদি তাকে বেরোতে দেয় না, জোর করে চেয়ারে বেঁধে বসিয়ে রাখে। তারপর রাহুলদার সাথে তর্ক হতে হতে এত মারাত্মক পর্যায়ে চলে যায় যে শ্রুতিদি রাহুলদার হাতের শিরা কেটে দেয়। তারপর রাহুলদাকে কেটে রাখে। তানিয়াদি যাতে চিৎকার করতে না পারে তার জন্য তার মুখে টেপ লাগিয়ে দিয়েছিল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে চেয়ারে অজ্ঞান হয়ে যায় তানিয়াদি। পরদিন সকালে শ্রুতিদি নিজেই পুলিশে ফোন করে। পুলিশ এসে শ্রুতিদিকে গাড়িতে তোলে, তানিয়াদিকে হসপিটালাইজ করে। আর ওই কুচি করে কাটা মেয়েটির বেস্ট ফ্রেন্ডের লাশটা দেখে তাদের চোখ মাথায়। ফ্ল্যাটের বাকি লোকেদের ভয়ে তারা কেউ সামনে আসতে পারেনি। তাদের যখন শ্রুতিদির ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল, তাদের বয়ান ছিল এরকম, স্যার মেয়েটি খুব ভালো, মিশুকে হাসি খুশি, কোনো কমপ্লেন নেই মেয়েটিকে নিয়ে, কিন্তু কেন যে এমন হলো। যাই হোক, শ্রুতিদিকে জেলে নিয়ে যাওয়া হয়। তখনও তার হাতে পায়ে রক্ত। এই রক্ত শ্রুতিদি জেলের বাথরুমে পরিষ্কার করল। ঘটনাটা শুরু হলো সেই দিন রাত থেকে। শ্রুতিদি এক কোণায় বসে থেকে ওপরের জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ বড় বড় করে স্থির হয়ে যায়। সেই ঘরে যত মহিলা কয়েদি ছিল তারা তাকে ডাকাডাকি করছে, ধাক্কা মারছে, তাও সে একইভাবে শক্ত হয়ে জানলা দিয়ে তাকিয়ে আছে।
এমন সময় একজন মহিলা বলে উঠল, কালী মায়ের সিঁদুর নিয়ে আসতে। সেই সিঁদুর মেয়েটির কপালে ছোঁয়াতেই দিদি প্রায় হাওয়ায় ভেসে উঠে চিৎকার করছে। সেটা দেখে সবাই তো দৌড়ে পাশ থেকে সরে এক কোণায় জড়সড় হয়ে কান্নাকাটি করতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর দিদি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তারপর জল খাওয়ানো হয়, দেন সবাই যে যার মতো শুতে যায়। সেদিন কারোর ঘুম নেই। জোর করে চোখ বন্ধ করে জড়সড় হয়ে শুয়ে থাকে সব। হঠাৎ শুনতে পাচ্ছে এক কোণায় এক মহিলা পুরুষ মেশানো আওয়াজে এক হাসি দিচ্ছে। সবাই এক চিৎকার দিয়ে ওঠে। পুলিশ এসে পড়ে, দেখে শ্রুতি এবার জানলার দিকে তাকিয়ে হাসছে ওই ভয়ঙ্কর হাসি দিয়ে। একটা বেডে একটা মহিলা ছিল, সে বলে উঠল, তুই যা, এখন আমাদের কেন ভয় দেখাচ্ছিস? মেয়েটা তো শাস্তি পাচ্ছে, তুই যা। এটা বলা মাত্র দিদি একটা জোরে চিৎকার দিল, আর তার বেডটা জোরে একবারে ঘুরে গেল। এবার চারিদিকে চিৎকারের কান্নাকাটি চলতে থাকলো। কেউ সামনে যায়, আবার দিদি অজ্ঞান হয়ে যায়। একজন মহিলা বলে, ওই ছেলেটার রক্ত তুমি এখানে এসে ধুয়েছ, এই জন্যই ও তোমার পিছু পিছু এখানে চলে এসেছে। রোজ রাতে তাণ্ডব চলে, কখনো জোরে হাসি, কখনো জোরে কান্না, কখনো এক অজানা ভাষায় বিড়বিড় করে। এমনিতেই জেলের বাথরুমে কেউ একা যেতে সাহস পায় না। অনেক আত্মহত্যা হয়েছে বলে সেখানে রোজ রাতেই নুপুরের আওয়াজ, কান্নার আওয়াজ লেগেই থাকে। সবাই এমনি খুব ভয়ে থাকে। সেদিন রাতে কয়েকজন বাথরুমে যাওয়ার সময় দেখে শ্রুতিদি আগে আগে হাঁটছে। তারা বলে, শ্রুতি দাঁড়াও, একা যেও না। কিন্তু শ্রুতিদি শোনেনি। সে বাথরুমে গেল, আবার তাদের সাথে ফিরল। তারা যেই সিলে ঢুকেছে দেখে শ্রুতিদি শুয়ে আছে। তার আশেপাশে জিজ্ঞেস করল যে কখন এলো, ও তো আমাদের সাথে বাথরুমে গেছিল। তখন একজন বলল, কই না তো, শ্রুতিদি তো জ্বরে কখন থেকে শুয়ে আছে। সবার পেছনে যে মেয়েটা ছিল তার পেছনেই আসছিল শ্রুতি। সে অনেক সাহস নিয়ে পেছনে তাকায় আর দেখে একটা পুরুষ, সারা গায়ে কাটা রক্ত ঝরছে, চোখ বলতে কিচ্ছু নেই। ওর সামনে এগিয়ে আসতেই ওই মেয়েটা চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। আর তার পাশের মেয়েটির গালে কেউ চর মারল, কারোর চুল ধরে টানল। তারা ভয়ে এবার এক দৌড়ে ভেতরে ঢুকে এক কোণায় বসে পড়ে। শ্রুতিদির শরীর আস্তে আস্তে খারাপ হতে হতে একটা সময় সে মারা যায়। দাদা, এটাই ঘটনা, অনেকটাই বড়, তুমি একটু গুছিয়ে পড়ে শোনালে খুব ভালো লাগবে আমার। আর দাদা, এটা একদমই রিসেন্ট ঘটনা নয়, অনেকটাই পুরনো। আর তুমি তো আমায় চেনোই, বাট প্লিজ এইবার আমার নামটা নিও না। থ্যাংক ইউ, ভালো থেকো। তো বন্ধুরা, এই ছিল প্রথম ঘটনা। সত্যি বোন যেটা প্রথমে লিখেছে, আমাদের এখন এই ওয়েস্ট বেঙ্গলে যা চলছে, মানে ভাবতেও ভয় লাগছে যে কখন কি হয়ে যায়। আর এই জাস্টিস অবশ্যই আমরা চাই, কারণ একটা মেয়ের এইভাবে নির্মম মৃত্যু, একজন ডাক্তারের এইভাবে নির্মমভাবে মৃত্যু আমরা কেউই মেনে নিতে পারছি না। এবং শুধু ডাক্তার বলে নয়, এই জাস্টিস প্রত্যেকটা বাড়ির দিদি বোনেদের। এই জাস্টিস না হলে প্রত্যেকটা বাড়ির দিদি বোনেরা, মায়েরা বাড়ি থেকে বেরোতে ভয় পাবে। তাই আমরা সবাই এটাই চাই, যে করেই হোক দোষীরা শাস্তি পাক। আর সবাই যেভাবে এটার জন্য লেগে পড়েছে, আমি জানি যতক্ষণ না এটার সুরাহা হচ্ছে কেউ পিছু পা হবে না, আর হওয়া উচিত না। তাই জন্যই বলবো, আমাদেরকে হাতে হাত রেখে লড়াই করে যেতে হবে, যেমনটা এতদিন করে আসছি, এটাকে কন্টিনিউ করতে হবে। যাই হোক, আশা করছি আজকের এই ঘটনাটা তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। এখনও যারা চাইছো ঘটনা পাঠাবে কিন্তু মনের মধ্যে দ্বিধাবোধ আছে, তারা অবশ্যই ঘটনা লিখে বা ভয়েস করে পাঠিয়ে দাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি পরের ঘটনা। হ্যালো অমিতদা, আমি একবারের জন্য তোমাকে জিজ্ঞাসা করব না যে তুমি কেমন আছো, কারণ আমি জানি আমাদের কলকাতার হসপিটালে যে ঘটনাটি ঘটেছে, এরপরে আমরা কোনো ভারতবাসী নিশ্চিত এবং সুখে নিজের জীবন যাপন করতে পারছি না যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছে।
আমি তোমার চ্যানেলের অনেক দিনের পুরনো শ্রোতা। তোমাকে আমি আমার জীবনের একটা ঘটনা বলতে চাই, কিন্তু সেই ঘটনাগুলি বলার আগে আমি তোমাকে কয়েকটা কথা বলবো, যে কথাটা তোমাকে তোমার চ্যানেলে অবশ্যই পড়ে শোনাতে হবে। আমি তোমার কমেন্ট বক্স চেক করে অনেকবার অনেক জায়গায় দেখেছি যে অনেক বাংলাদেশি বন্ধুরা আমাদের ভৌতিক কথা চ্যানেলের সাথে যুক্ত, তাদের অনেকেই বলেছে যে আপনারা আপনাদের ডাক্তারকে সামলান। ওনারা কি মনে করেন আমরা আমাদের দেশের ডাক্তারদের কোনো রকম সিকিউরিটি প্রদান করি না? না, বিষয়টা একদমই তা না। এটা আমাদের প্রশাসনের দোষ, এটা আমাদের সিস্টেমের দোষ, এটা আমাদের বা ডাক্তারের দোষ নয়, এটা হাসপাতাল ম্যানেজমেন্টের দোষ। এবার আমি আমার নিজের ঘটনাটা শুরু করছি। সৌভাগ্য কি দুর্ভাগ্য বলতে পারবো না, কিন্তু যে হসপিটালে ঘটনাটি ঘটেছে সেই হসপিটালেই আমি বছর খানেক আগে ভর্তি হয়েছিলাম। তখন 2014 সাল, যে বছর আমার মেয়ে হয়। আমি কলকাতা থেকে বেশ খানিকটা দূরে কোনো একটা জায়গায় থাকি। আমি বিশেষ কারণের জন্য নিজের নাম ও পরিচয় এবং সমস্ত কিছু গোপন রাখলাম, এবং আমি যে হসপিটালে অ্যাডমিট হয়েছিলাম আমার অবস্থা প্রচণ্ড ক্রিটিক্যাল ছিল। তাই জন্য আমার হাজবেন্ড আমাকে আমাদের পার্শ্ববর্তী হাসপাতাল থেকে বেশ খানিকটা দূরে সেই হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে আমায় অ্যাডমিট করে। সেই হাসপাতালে যাওয়ার পথে আমাদের গাড়িটা 2 বার খারাপ হয়ে গিয়েছিল, আর যেই জায়গায় খারাপটা হয়েছিল সেই জায়গাটা একদমই অন্ধকার এবং শুনশান এলাকা ছিল। সেখানে কোনো মানুষজন ছিল না। একটি অদ্ভুত বিষয়, তখন ছিল শীতকাল, তবুও কিন্তু জায়গাটা অদ্ভুতভাবে প্রচণ্ড গরম ছিল। আমার হাজবেন্ড এবং আমার ননদ অ্যাম্বুলেন্সের মধ্যে ছিল। তারা শুধুমাত্র আমার হাত ধরেছিল এবং প্রচণ্ড জোরে জোরে ভগবানের নাম করছিল, কারণ সামনেই নাকি একটা শ্মশান ছিল। আমরা সবাই আশা করি জানি শ্মশানের পার্শ্ববর্তী এলাকাটা ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। প্রায় আধ ঘন্টা সেখানে কাটানোর পরেই আমরা প্রথমবার গাড়িটা ঠিক করে নেই। সেই শ্মশানের রাস্তাটা পেরোনোর পরে হসপিটাল থেকে মোটামুটি 2 কিলোমিটার আগে একটা পুরনো কবরস্থান ছিল, যে কবরস্থানের সামনে এসে আবার গাড়িটা খারাপ হয়ে যায়। সেখানে কোনোভাবে গাড়িটা সারানো হয়, আবার তাদের একই রকমই অনুভূতি আসে, কিন্তু আমার তখন কোনো রকম হুঁশ বা জ্ঞান ছিল না। ওই জন্য আমি সেই সময়কার অনুভূতি কিছুই প্রকাশ করতে পারছি না। এরপর গাড়িটাকে সারিয়ে আমাকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করিয়ে দেওয়া হয়। তার 3 দিনের মাথায় আমার মেয়ে হয়, ভীষণ সুস্থ সবলভাবেই জন্মায়। হসপিটালে থাকাকালীন আমার সাথে কিছুই হয়নি, কেবলমাত্র আমি 2-3 দিন বাথরুমে অদ্ভুতভাবে জল পড়তে শুনেছিলাম। এরপর আমাকে যখন ডিসচার্জ করে দেওয়া হয় আমরা আবার সেই রাস্তা দিয়ে বাড়িতে আসি, কিন্তু গাড়ি খারাপ হয়নি। সেই অদ্ভুত গরম ভাবটা সেই শীতের মধ্যে তখনও ছিল। আমরা বাড়ি চলে আসি। এরপর বেশ কিছুদিন কেটে যায়। আমার মেয়ের আতুর ওঠে, আর তারপর থেকেই আমার সাথে ঘটনা শুরু হয়। আমি এতদিন বুঝতে পারিনি, কারণ আমার মা, আমার শাশুড়ি মা সবাই সেই ঘরের মধ্যে একসাথেই শুতাম। আর এটাই মেইন কারণ আমি বুঝতে পারিনি যে আমার সাথে আসলে কি ঘটতে চলেছে। আমার মেয়ের ষষ্ঠী পুজো হয়ে যাওয়ার পরে, যখন আমার মেয়ের 1 মাস বয়স, তখন থেকে আর কি আমার সাথে ঘটনাটা ঘটেছে। আমার এক্স্যাক্টলি মনে আছে, কারণ যেই সময় আমার মেয়ের 1 মাস পূরণ হয় সেই সময় থেকেই আমি ট্রানজিশন ভিডিও বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা হয়ে ওঠেনি। সেদিন রাত্রিবেলা আমার হাজবেন্ড বাড়ি ফিরতে দেরি করেছিল, আর আমার শাশুড়ি মা সবসময় নিজের ঘরে থাকে। আমি আমার মেয়েকে নিয়ে ওপরের ঘরেই ছিলাম। তো আমি আমার মেয়ের খাবার দাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর আমি নিজের মতো বসে বসে ফেসবুক করছিলাম। এমন সময় আমি দেখি আমার ঘরের বাইরে যে দরজাটা, সেই দরজা দিয়ে একটা মহিলা ছাদের থেকে নেমে সোজা নিচে চলে গেল, তা আবার কয়েক সেকেন্ডের মধ্যে। আমি ব্যাপারটাই একদমই পাত্তা দেইনি। অ্যাজ ইউজুয়ালভাবে শাশুড়ি মা হয়তো এসেছে এটাই ভেবেছিলাম। পরদিন সকালবেলা আমি ব্যাপারটা নিয়ে
একটু চিন্তায় পড়ে যাই, কারণ আমার শাশুড়ি মা স্বাস্থ্যবতী মহিলা, আর আমি যে মহিলাটাকে দেখেছিলাম তার চেহারা খুবই পাতলা ছিল। শাশুড়ি মাকে কথাটা বলাতে সে বলে যে তুমি হয়তো ঘুম চোখে কি দেখেছ। ওনার কথা শুনে আমি অত মাথা ঘামালাম না, কারণ উনি যখন আমায় বলেছে কিছু না, তো সত্যিই কিছু নেই। কারণ আমি আমার শাশুড়ি মাকে এতটাই বিশ্বাস করি যে উনি আমাকে যা বলেন তাই মেনে নিই। আর আমার যেহেতু অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে, সেই জন্য আমার মায়ের কাছে আমার যেরকম জায়গা, ওনার কাছেও কিন্তু আমার সেই রকমই জায়গা। তো ব্যাক টু দ্য পয়েন্ট। সারাদিন সেদিন আমার মেয়েকে নিয়ে কেটে যায়। সেদিন রাত্রে আমার হাজবেন্ড যখন বাড়ি ফিরছিল, তখন সে দেখতে পায় যে আমার ছাদের ওপর কেউ একজন হাঁটছে। যেহেতু আমার বাড়ির ছাদটা সম্পূর্ণ নগ্ন, তাই জন্য সেখানে কেউ হাঁটাচলা করলে স্পষ্টতই বোঝা যায়। তো সে তো দেখে রেগে আগুন হয়ে গেছে। আসলেও ভেবেছে যে ছাদে হয়তো আমিই ঘুরছি। তাই জন্য সে তড়িঘড়ি করে বাড়ি ফিরে ছাদের দিকে রওনা হতে যাবে। এমন সময় আমি বলি যে, কি হলো, তুমি এসে ছাদে কেন যাচ্ছ? তখন সে আমাকে দেখে প্রচণ্ড চিৎকার করে বলে যে তুমি এত রাতে ছাদে কেন গিয়েছিলে? আমি ওকে বলি যে আমি কেন এত রাতে ছাদে যাব ঠান্ডার মধ্যে? কে যায় ছাদে এত ঠান্ডার রাতে? বুঝলাম সে আমাকে একটু অবিশ্বাস করলো। এরপর আমরা একসাথে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। আমাদের দুজনের কারোরই খুব তাড়াতাড়ি শুতে যাওয়ার একদমই অভ্যেস নেই, কিন্তু আমাকে সেই সময় তাড়াতাড়ি শুয়ে পড়তে হতো, কারণ সারাদিন প্রচুর ধকল যেত। যদিও বাড়ির কোনো কাজ আমি করতাম না, তবুও আমার মেয়েকে নিয়ে সারাদিন এতটা সময় লাগতো কাজকর্ম করতে, আমার প্রচণ্ড হ্যাকেল হতো। বুঝতেই পারছো, একটা বাচ্চা থাকলে তার অনেক ঝুঁকি থাকে এবং কাজ নিয়ে সবসময় ব্যস্ততা থাকেই। তোমার হাজবেন্ড বাড়িতে এসে দেখত আমি ঘুমিয়ে পড়েছি, তবে আমি কিন্তু আগে কখনোই ঘুমোতাম না। সে আমার মতোই রাত্রিবেলা সেই মহিলাকে দেখেছে ছাদ থেকে নেমে নিচের দিকে যেতে। সেও ব্যাপারটা ঘুম চোখে দেখেছে বলে মেনে নেয়। এর বেশ কিছুদিন বাদে আমাদের পাশের বাড়িতে এক দিদিমা আছেন, যাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। উনি হঠাৎ করে তার বাড়ির জানলা থেকে জোরে চিৎকার করে বলেন, ও নাথ বউ, নাথ বউ, তুই এত রাতে ছাদে কি করছিস রে? তোর মেয়েটা ঘরের মধ্যে একা পড়ে রয়েছে তো। এত রাতে কেউ বাচ্চাটাকে রেখে এরকম খোলা ছাদে ঘোরে রে? যা নিচে যা। আমি ওনার গলার আওয়াজ শুনে আমার ঘরের জানলাটা খুলে ওনাকে বলি, কি হয়েছে দিদা, কিছু বলছো তুমি আমাকে? তখন সে বেশ খানিকটা অবাক হয়ে বলল, তুই তো নিচে, তো ছাদে কে ঘুরছে? আমি কিছু বলবো তার আগে উনি নিজের ঘরের দরজাটা বন্ধ করে চলে যান। পরদিন সকালবেলা বলা ভুল হবে, পরদিন প্রায় ভোরবেলা উনি আমাদের বাড়িতে আসেন এবং আমার শাশুড়ি মাকে ডাকেন। আমার শাশুড়ি আমাকে বলেন, চলো বৌমা, দিদিমার নিচে ডাকছে, তোমার সাথে কি নাকি দরকার আছে। আমি ঘুম চোখে উঠে বাইরে বের হই। দেখি দিদিমা আমার সামনে এসে বলছে, ও নাথ বউ, তুই কালকে ছাদে গিয়েছিলিস, সত্যি করে বলতো। আমি তখন ওনাকে বলি, আমি কেন ছাদে যাব? আমাকে সব সময় কেন তোমরা বলো যে আমি ছাদে গেছি? আমি তো ছাদে যাই না। আমি কিছু আরও বলবো তার আগেই উনি আমার শাশুড়ি মাকে বলেন, ও বউ, তোমাদের বাড়িতে কিছু একটা সমস্যা নিশ্চয়ই হয়েছে। তোরা যত তাড়াতাড়ি সম্ভব ওঝা ডাক, নয়তো কিন্তু তোদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি কিন্তু ভুল দেখি নাই, অনেক দিন ধরেই দেখছি ওকে ছাদে ঘোরাফেরা করতে। আমি ভেবেছি বৌমা, কালকে ভাগ্য ভালো কথা বললাম, না হলে তো জানতেই পারতাম না। আমার শাশুড়ি মা আবার ওনাকে প্রচণ্ড মানেন এবং উনি যে মিথ্যে কথা বলার মানুষ নন সেটা উনি ভালো করেই জানতেন। তাই জন্য দিদিমার কথা মতো একজনকে ডাকা হয়। সম্পর্কে সে দিদিমার কোনো এক নিকট আত্মীয়ের একটা 27 বছরের ছেলে। সে একটা ফুল প্যান্ট আর একটা গেঞ্জি পরে এসে বলে, তোমাদের বাড়িতে এক দুরাত্মা কোথা থেকে এসেছে আমি জানি না, কিন্তু আমি এটাকে সমূলে তাড়াতে সম্পূর্ণভাবে সক্ষম। এই বলে সে এক মুঠো সর্ষে আর 2টো শুকনো লঙ্কা আমাদের হাতে দিয়ে যায় আর বলে, সারা বাড়িতে এই সর্ষেটা ছিটিয়ে দাও, এক কোনাও যেন বাদ না যায়। আর বাড়ির ছাদে একটা হলুদ আর বাড়ির নিচতলায় একটা হলুদ পোড়াও,
যা আছে সেটা চলে যাবে। ওনার কথা মতো আমরা সেই কাজই করি। আর এরকম মনে হয় যেন আমাদের বাড়ির থেকে কোনো একটা ভার নেমে গেল। আমি জানি না দাদা, ওটা আসলে কোথা থেকে এসেছিল, হসপিটাল না ওই জঙ্গলের ওখান থেকে, বলতে পারবো না। কিন্তু আমরা সুস্থ আছি, আর কোনো ঘটনাই ঘটেনি। শুধু একবারই যখন এই হাসপাতালের বাথরুমে গিয়েছিলাম, জল পড়ার শব্দ শুনেছিলাম। কিন্তু এখন আমরা সুস্থ আছি, আর কোনো ঘটনাই ঘটেনি। যদি তোমার ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও। আর আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, মৌমিতার জন্য জাস্টিস সবাই কামনা করো। আমাদের হৃদয়ে তৈরি হওয়া আগুন যেন এত সহজে আর এত তাড়াতাড়ি নিভে না যায়। সবাই অনেক ভালো থেকো দাদা, তুমিও অনেক ভালো থেকো। উই ওয়ান্ট জাস্টিস। একদম ঠিকই বলেছ, কোনো মতেই যাতে এই আগুন নিভে না যায়। যাই হোক, তোমরা যদি এখনও লাইক কমেন্ট না করে থাকো অবশ্যই লাইক কমেন্ট করে দাও। এখনও এই পরিবারে যুক্ত না হয়ে থাকলে যুক্ত হয়ে যাও। এরকম হাসপাতালের ঘটনা তো আমরা প্রচুর শুনেছি, এবং সেই সাথে আমরা এমন জঙ্গলের ঘটনাও প্রচুর শুনেছি যেখানে হাসপাতাল এবং জঙ্গলে প্রচুর ভৌতিক ঘটনা ঘটেছে। বাট এই ঘটনায় আমরা কোনোভাবেই বলতে পারবো না যে ঘটনাটা এক্স্যাক্টলি হাসপাতালে ঘটেছে অথবা সেই জঙ্গলে ঘটেছে বা সেখান থেকে এসেছে। তাই জন্যই বলবো, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তো তোমরা এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। চলো আর কথা বাড়াবো না, তোমরা বিষয়টা মাথায় রেখো। এবার আমরা শুরু করব পরের ঘটনা। হ্যালো অমিতদা, আমি দক্ষিণ 24 পরগনার সংগ্রামপুর থেকে স্বরূপা মান্না বলছি। আশা করি তুমি আর আমাদের নেহাদি খুব ভালো আছো এবং ভৌতিক কথা পরিবারের সদস্যরাও খুব ভালো আছে। এই প্রথমবার আমি তোমাকে ঘটনা লিখতে বসেছি। কিছু ভুল ত্রুটি হলে তুমি ঠিক করে নিও। ঘটনাটি ঘটেছে আমার বাড়ির পাশের এক মেয়ের সঙ্গে। মেয়েটির নাম ইপসিতা। আমার সমবয়সী বলে আমি ওকে নাম ধরেই ডাকছি। দাদা, প্রথমে আমি বলে রাখছি, ইপসিতা ওর মামাবাড়িতে থাকে। তো এবার ঘটনায় আসি। সালটা ছিল 2023। সেকেন্ড টার্ম পরীক্ষার কিছুদিন আগে থেকে ঘটনাগুলো তার সাথে ঘটতে থাকে। তার বাড়ির লোক কিছুদিন ধরে লক্ষ্য করছিল যে ইপসিতার আচরণটা ঠিক নেই। সবসময় খিটখিটে মেজাজ, সবার উপর রেগে থাকত। বড়রা কেউ কিছু বললে তাদেরকে মারতে যেত। এইসব কিছুদিন ধরে চলছিল। তো দিনটি ছিল শুক্রবার। বেলা 10টা সাড়ে 10টার দিকে ইপসিতাকে ডেকেছে টিফিন খাওয়ার জন্য। ইপসিতা তখন ওদের দোতলার ঘরে বসেছিল। ওর দিদা ডাকার পর ও নেমে এসে রেগে গিয়ে বলছে, তোমাকে আমি চানাচুর আনতে বলেছিলাম, তুমি চপ এনেছ? তখন ওর দিদা গালাগাল দিয়ে ওকে বলে, তুই আগে দেখ আমি কি এনেছি, তারপর বল। এই শুনে ইপসিতা আরও রেগে গিয়ে চপের ঠোঙ্গাটা নিয়ে ছুঁড়ে রাস্তায় ফেলে দেয়। এরপর এই নিয়ে ওদের মধ্যে একটু ঝামেলা হয়। তো ও যে ঘরে বসেছিল সেই ঘরের সামনে আরও একটা ঘর আছে। তো রেগে সেই ঘর থেকে বেরিয়ে গিয়ে সামনের ঘরে গিয়ে দরজাটা বন্ধ করেছিল। তারপর যে ঘটনাটা ঘটেছিল তার জন্য তার বাড়ির লোক কেউই প্রস্তুত ছিল না। ইপসিতার পাশের বাড়ির একটা মামিমা জানালা দিয়ে দেখল যে ইপসিতা একটা ব্লেড নিয়ে তার নিজের হাত অনবরত কেটে যাচ্ছে। এরপর উনি সবাইকে চিৎকার করে ডাকার পর ওর মা, দিদা, মামা সবাই এসে দরজাটা ভেঙে ওকে বের করে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং সেলাই করে আনে। ওকে ঘরে নিয়ে এসে বিছানায় শুইয়ে দেয়। তারপর হঠাৎ করে খুব জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো, আমাকে ছেড়ে দে। তখন ওর দুই মামা ওকে চেপে ধরে রাখতে পারছে না, ও এমন করছে। তারপর ওকে আমাদের গ্রামের এক মৌলানার কাছে নিয়ে যাওয়া হয়। তো বারটা যেহেতু শুক্রবার ছিল তাই তখন মৌলানাটি নামাজ পড়তে গিয়েছিল। নামাজ পড়ে এসে উনি ইপসিতাকে নিয়ে ঘরে ঢুকে গেলেন এবং বললেন ওর বাড়ির লোক যেন সবাই বাইরে চলে যায়। তো মৌলানাটি কিছুক্ষণ পর ঘর থেকে বেরিয়ে এসে বললেন,
যে ওর উপর কোনো অশুভ শক্তি ভর করেছে। আমি ওকে জিজ্ঞাসা করাই ও আমাকে কিছু বলল না। তারপর আমি ওর কানে একটা মন্ত্র বললাম এবং নাকে হলুদ ও তেল দিয়ে শোকালাম। তারপর ওর মধ্যে আসা আত্মাটি বলল ওকে আমি মেরে ফেলতাম যদি না ওর মামিমা আমাকে দেখে নিত। এই বলে ইপ্সিতা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তারপর ওই দিন তার আর কিছুই হয়নি। তারপরের দিনও কিচ্ছু হয়নি। কিন্তু সেই দিন সন্ধেবেলা, অর্থাৎ শনিবার সন্ধেবেলা, ইপ্সিতা ঘরে বসে আঁকছে এবং ওর মামিমা ঘরের মেঝেতে বসে আছে। হঠাৎ ইপ্সিতা চিৎকার করে বলছে, ও মামিমা, মামিমা, আমাকে নিয়ে যাচ্ছে গো, আমাকে ধরো মামিমা। ওর মামিমা তখন বলে, তোর সঙ্গে উল্টোপাল্টা ঘটনা ঘটছে, তাই তোর এখন মনে হচ্ছে। তার কিছুক্ষণ পর আবারও ইপ্সিতা একই কথা বলছে। তখন কারেন্টটা সঙ্গে সঙ্গে চলে গেছে। তখনও সে একই কথাই বলে চলেছে, আমাকে ছেড়ে দে, আমি চলে যাব। সেই সময় আকাশ বলে একটা ছেলে, মানে ওর পাশের বাড়ির একটা মামা হয়, সে এসে ওর হাতটা চেপে ধরে আছে। কিন্তু তখনও ওর মধ্যে একটা আলাদা পাওয়ার কাজ করছে আর বলছে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। এরপর সবাই মিলে কোনো মতে ওকে চেপে ধরে সেই মৌলানার কাছে আবার নিয়ে যাওয়া হয়। তখন বাজে প্রায় রাত 9টা। তো মৌলানাটি তখন ওর কানে ও নাকে কিছু একটা দিয়েছে। দেওয়ার পর ও জ্বালা পড়াতে কাতরাচ্ছে। মৌলানাটি তখন জিজ্ঞেস করছে, তুই কে, সত্যি করে বল। তখনই কিছু না বলাই মৌলানাটা ওর গালে একটা ছজরের চড় মেরেছে। এরপরও বলছে যে আমার নাম সুমাইয়া, ও যে স্কুলে পড়ে সেই স্কুলে আমি সুইসাইড করেছিলাম। অনেক দিন ধরে আমি ওর ওপর ভর করেছিলাম, কখনো সুযোগ পাইনি ওকে মেরে ফেলার। এখন একবার যখন সুযোগ পেয়েছি, এখন আমি ওকে মেরে ফেলব। তখনই মৌলানাটি জোরে জোরে কোরআন পাঠ করতে লাগলো আর ওনার নাকের কাছে কিছু একটা দিয়ে শোকাতে লাগলো। আর মৌলানাটি বলতে লাগলো যে তুই ওর শরীর ছেড়ে বেরিয়ে এসে এই বোতলটির মধ্যে প্রবেশ কর। কিছুক্ষণ পর আত্মাটি বেরিয়ে এসে বোতলের মধ্যে প্রবেশ করে এবং ইপ্সিতা সেই মুহূর্তে অজ্ঞান হয়ে পড়ে যায়। এবং মৌলানাটি বলল, এখনও সম্পূর্ণ সুস্থ, ওর হাতে একটা মাদুলি দিচ্ছি, এটা কখনো খুলবি না। এই বলে ওকে সবাই বাড়িতে নিয়ে চলে আসে এবং তারপর থেকে আর কোনো ঘটনা ঘটেনি ওর সঙ্গে। তো এই ছিল আমার চোখে দেখা একটা সত্যি ঘটনা। আমি জানি হয়তো গুছিয়ে লিখতে পারিনি, তবুও ভালো লাগলে তুমি তোমার মতো করে তোমার সুমধুর কণ্ঠে ভৌতিক কথা চ্যানেলে পাঠ করে শুনিও। আশা করি ঘটনাটি সবার ভালো লাগবে। দাদা, আমার একটা অনুরোধ, আমার ভাইয়ের নামটা একবার হাই করে বলো। আমার ভাইয়ের নাম সৌম্যদীপ। আর দাদা, এই ঘটনাটি ক নম্বর এপিসোডে শোনাবে আমাকে প্লিজ একটু হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিও। হ্যালো সৌম্যদীপ, হ্যালো স্বরূপা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। আশা করছি ঘটনাটি এবং আজকের এপিসোডটি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি পরের ঘটনা। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে বন গাউন, লিখেছে লাভ ইউ দাদা, লাভ ইউ ব্রো। তারপরে দ্বিতীয় কমেন্ট করেছে সোমা দাস, লিখেছে জাস্ট একটা শিহরণ খেলে গেল ঘটনাগুলো শুনে, থ্যাংক ইউ গো। থার্ড কমেন্ট করেছে লালটু রুলুই, লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস, শুভ বেরা, তানিয়া ঘোষ, রেখা পাসমান, পল্লব মান্না, রানাজি, জয়শ্রী গুপ্তা, এসকে আরফুল হোসেন, পীযূষ পাল, গৌরব দেবনাথ, কে এস পাল লিখেছে চলে এলাম দাদা, তোমার গল্প শুনতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে রাকেশ এসডি। আরিয়ান ইসলাম লিখেছে দাদা প্রতিদিন ঘটনা চাই, তুমি এত লেট করে ভিডিও আপলোড দাও কেন? না গো, লেট করে না গো, এটা প্রথম থেকে হয়ে আসছে। তারপরে কমেন্ট করেছে রিমি বর্মন, অনেকদিন পর আসলাম দাদা একদম। তারপরে কমেন্ট করেছে পীযূষ পাল, লিলি পাল লিখেছে আমার নামটা একবার হ্যালো করে বলো, আমার নাম দিশা পাল, হ্যালো দিশা। তারপরে কমেন্ট করেছে রত্না পাল, ডিজে ভ্লগার অনিশ লিখেছে নোটিফিকেশান পাওয়ার সাথে সাথেই চলে এলাম ভূতের রাজ্যে পাড়ি দেওয়ার জন্য একদম। তারপরে কমেন্ট করেছে সঙ্গীতা ডলুই, অক্ষয় অধিকারী, নানু বেরা, প্রভাত কেশরী, পাপড়ি দোলা, অর্পিতা কর্মকার লিখেছে অন্ধকার ছাদ প্লাস কানে হেডফোন প্লাস ভৌতিক কথা, জাস্ট অসাম, থ্যাংক ইউ গো। তারপরে কমেন্ট করেছে স্বপন কুমার চৌধুরী, সুদীপ্ত ব্যানার্জি, আশিস কোলে, সঙ্গীতা মজুমদার, কৃত্তিকা দাস,
শঙ্কর চক্রবর্তী, সুবীর বণিক, দেবাশিস বাগচি, সঙ্ঘমিত্র রয়, মনিকা ত্রিপুরা লিখেছে, আজ ত্রিপুরাতে প্রচণ্ড বৃষ্টি, বসে পড়লাম ভূতের ঘটনা শুনতে। থ্যাংক ইউ দিদি। তারপরে কমেন্ট করেছে অঞ্জলি মণ্ডল, বিশ্বজিৎ দেবনাথ, গীতা গোস্বামী, স্বপ্না বাজাল, সমীর রয়, কমলিকা মাহিস, সনাতন পাত্র, সুমন্ত ভট্টাচার্য, সোমনাথ দাস, রঞ্জিত মণ্ডল, সমীরণ ঘোষ, সঙ্গীতা ক্রিয়েশন, শিউলি রয় লিখেছে, আগে সরি বলছি দাদা, কারণ ভিডিও দেখতে লেট হয়ে গেল, বাট খুব সুন্দর লাগলো ভিডিওটা। আশা করি ভৌতিক কথা চ্যানেল আরও এগিয়ে যাবে। একবার আমার নামটা বলো। আমার নাম শিউলি। হ্যালো শিউলি। তো এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।